আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সকলের সাথে নিরাপদে অবস্থান করছো। আমিও ভালো আছি। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই কোর্সটির চ্যাপ্টার 10 অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে। তো ইন্টারন্যাশনাল ট্রেডের যে সিলেবাসটা রয়েছে সেখানে আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হলো গ্যাট, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড, শুল্ক ও বাণিজ্যের সাধারণ চুক্তি সম্পর্কে। তো এই যে গ্যাট কিভাবে উদ্ভব হলো সেটা সম্পর্কে আমি শুরুতেই আলোচনা করছি। 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাটা কেমন ছিল? সেই অবস্থাটা ছিল আসলে সংরক্ষণমূলক বাণিজ্য। প্রত্যেকটা দেশ তাদের বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণ নীতিকে গ্রহণ করেছিল। ফলে প্রত্যেকটা দেশই কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিল। তো এই যে সমস্যাটা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু ওই সময়টাতে ব্রেটন উডসে 3টি প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিভিন্ন দেশের সরকার প্রধানরা মিলিত হয় এবং সেই 3টি প্রতিষ্ঠানের নাম হচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ITO। তো এই যে 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের পরবর্তী সময়ে দেখা গেল যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ITO মানে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনটি কিন্তু তখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। এই ITO প্রতিষ্ঠা করার জন্য কিন্তু লাগাতার প্রচেষ্টা অব্যাহত ছিল। ফলে 1946, 47, 48 এই 3 বছরেই কিন্তু লন্ডন, জেনেভা এবং হাভানায় বিভিন্ন ধরনের সম্মেলন হয়, কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা দেশের যারা প্রতিনিধি ছিলেন, সরকার প্রধান ছিলেন, তাদের যে মানে একমত হওয়া সেই বিষয়টা তারা হচ্ছিল না। মানে সবারই মতানৈক্য দেখা যাচ্ছিল। প্রত্যেকেই তাদের সংরক্ষণ বাণিজ্য নীতি থেকে সরে আসতে চাচ্ছিল না, বা ছাড় দেওয়ার ক্ষেত্রেও বিষয়টা তারা সেভাবে বাণিজ্যের ক্ষেত্রে ছাড় দিতে চাচ্ছিল না। ফলে এই ITOটা আসলে গড়ে উঠতে পারছিল না। তো 1947 সালে 30 অক্টোবর দেশ একটি চুক্তি করতে মানে নিজেদের মধ্যে সম্মতি জ্ঞাপন করে। সেই চুক্তিটি আসলে গ্যাট নামে পরবর্তীতে প্রচলিত হয়। তো ওই যে চুক্তিটি বা ITO চার্টার, সেই চুক্তিটি কার্যকর হয় আবার 1948 সালের 1 জানুয়ারি থেকে, এবং এটি কার্যকর হয় মূলত হাভানা শহরের সম্মেলনে, তাই এটাকে হাভানা চুক্তি নামেও বলা হয়ে থাকে। তো এই যে হাভানা চুক্তিতে দেখা যায় যে ITO চার্টার ছিল সেটা আংশিকভাবে কার্যক্রম শুরু করে, এবং এই যে আংশিকভাবে কার্যক্রম শুরু করার পর থেকে এটি পরবর্তী সময়ে প্রায় 40 বছর সাময়িক চুক্তি হিসেবে কিন্তু বলবৎ ছিল, যেখানে যুক্তরাষ্ট্র সে একজন স্বাক্ষর প্রদানকারী দেশ ছিলেন, কিন্তু তারপরেও তারা এই যে গ্যাটের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বা বিভিন্ন বিধানগুলো নিয়ে কিন্তু তারা প্রবলভাবে আপত্তি জানিয়ে আসছিল, এবং সেটি পরিবর্তন করার জন্য তারা প্রবলভাবে চাপ দিচ্ছিল। তো যাই হোক, এই যে একটা মানে পরিস্থিতি যেখানে মাত্র 23টি দেশ নিয়ে 1947 সালের 30 অক্টোবর জেনেভাতে এই গ্যাটের উদ্ভব হয়। আসলে এটা ITO চার্টার ছিল, তার একটি আংশিক রূপই ছিল গ্যাট। তো এই গ্যাট 1986 সাল পর্যন্ত বলবৎ ছিল। 1986 সালে গিয়ে দেখা গেল যে উরুগুয়েতে আরেকটি সম্মেলনে বিভিন্ন দেশের যে প্রতিনিধিগণ ছিলেন তারা অনেকটাই সম্মত হলেন একটি মানে স্থিতিশীল চুক্তির জন্য। তো সেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো রয়েছিল তারাও তাদের বিভিন্ন সমঝোতার মাধ্যমে তারা ফাইনালি একটি পূর্ণ বা স্থিতিশীল গ্যাট মানে উদ্ভব করার বা গ্যাট এস্টাবলিশড করার জন্য তারা একমত হন, এবং 1993 সালে মূলত এই গ্যাট ফাইনালি এস্টাবলিশ হয়। তার আগ পর্যন্ত কিন্তু এটি সাময়িক চুক্তি হিসেবে বলবৎ ছিল। তো এই যে গ্যাট 1993 সালে এস্টাবলিশ হলো এবং এর সদর দপ্তর হলো জেনেভাতে। তো যেহেতু গ্যাট
ছিল শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের মানে প্রত্যেকটা স্বাক্ষর প্রদানকারী দেশের জন্য তাদের শুল্ক এবং বাণিজ্যের যে সাধারণ নিয়ম নীতি সেখানে প্রভাব বিস্তারকারী। তো এক্ষেত্রে দেখা গেল যে প্রত্যেকটা দেশে কিন্তু চায় যে তাদের আন্তর্জাতিক বাণিজ্যটা আসলে সাবলীল হোক, বাধামুক্ত হোক। তো এই লক্ষ্যে গ্যাটকে আরো বেশি মাত্রায় কার্যকর করার জন্য, আরো বেশি মাত্রায় গ্রহণযোগ্য করার জন্যই মূলত 1995 সালের 1 জানুয়ারি থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে একটি প্রতিষ্ঠান এস্টাবলিশ হয় এবং গ্যাট ওই মানে গ্যাটকে পরিবর্তিত রূপ দিয়ে আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়। তার মানে হলো গ্যাট 1995 সাল থেকে রহিত হয়ে গেল এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্টার্ট হয়ে গেল। তো এই যে 40 বছর তারপরেও হচ্ছে সেই আরো 7 বছর মানে প্রায় 47 বা 48 বছর পর্যন্ত কিন্তু এই গ্যাটে ছিল সারা বিশ্বের জন্য এই শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম পথ নির্দেশক মানে নীতিমালা প্রদানকারী একটি নিয়ম বলবো বা প্রতিষ্ঠান বলবো, যাই বলি না কেন, গ্যাটই ছিল সে সময় এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সকল ধরনের সমস্যা মোকাবিলা করার, সমস্যার সমাধানের একমাত্র হাতিয়ার। তো এই যে গ্যাট সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, তো গ্যাটের উদ্ভব কিভাবে হলো সেটা তোমাদেরকে জানালাম। এবার আসি আমরা গ্যাটের বেসিক প্রিন্সিপালগুলো কি ছিল, অর্থাৎ প্রধান নীতিসমূহ বা মূলনীতিসমূহ কি ছিল। এই যে গ্যাটটা এতদিন পর্যন্ত অব্যাহত ছিল এবং বিশ্বের বাণিজ্যিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হচ্ছিল, শুল্ক হার নির্ধারণের জন্য ব্যবহার করা হচ্ছিল, তাহলে এর প্রধান নীতিগুলো কি ছিল, মূল নীতিগুলো কি ছিল। দেখো, প্রথমেই যে মূলনীতি ছিল সেটা ছিল যে বৈষম্যহীনভাবে মানে সারা বিশ্বের যতগুলো স্বাক্ষর প্রদানকারী দেশ রয়েছে বা সদস্য দেশ রয়েছে তাদের মধ্যে সুবিধা ভাগ করে দেওয়া। অর্থাৎ কোনো একটি দেশ বা কোনো একটি সদস্য দেশ অন্য একটি সদস্য দেশের থেকে বেশি সুবিধা পাবে এবং আর যারা স্বাক্ষরকারী দেশ রয়েছে তারা পাবে না, এটা হবে না। এখানে বৈষম্যহীনভাবে প্রত্যেকটা স্বাক্ষরকারী সদস্য দেশই সমান সুবিধা পাবে। ধরো কোনো একটা দেশের সাথে হয়তো আরেকটি দেশের ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাদের জন্য হয়তো কোনো একটা প্রোডাক্টের বা কিছু প্রোডাক্টের জন্য শুল্ক হার কমিয়ে দিল। যখন তারা এই শুল্ক হারটা কমালো, গ্যাট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সদস্য দেশের জন্যই কিন্তু ওই শুল্ক হার নির্ধারিত হয়ে গেল। মানে এখানে হচ্ছে বৈষম্যহীনভাবে প্রত্যেকটা সদস্য দেশ সমান ধরনের সুবিধা পেয়ে থাকবে এই গ্যাটে স্বাক্ষরকারী বা গ্যাট গ্রহণকারী দেশগুলো। তো এই যে বললাম বৈষম্যহীনভাবে শুরু হলো, এছাড়াও ছিল আরো কিছু মূলনীতি, যেমন বাণিজ্য সম্পর্ক হবে বহুপাক্ষিক। এখানে বাণিজ্য সম্পর্কগুলো 2-4টা পক্ষের মধ্যে থাকবে না, এটা বহুপাক্ষিক হবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড যেটাই বলি না কেন, আন্তর্জাতিক বাণিজ্য, এটা বিভিন্ন দেশের সাথে হবে এবং এখানে কোনো সদস্য দেশ নিজেদের মধ্যে শুধু যে জোট করে বা অর্থনৈতিক অঞ্চল গঠন করে নিজেরা ব্যবসা করবে সেটা এরকম না। এটা এখানে লেনদেন হবে বহুপাক্ষিক। তারপরে হবে লেনদেনে ভারসাম্য থাকবে। অর্থাৎ মূলনীতির আরেকটি হলো যে এক দেশের সাথে আরেক দেশের যে লেনদেন সেখানে ভারসাম্য থাকবে, যেটাকে আমরা অনেক সময় বাণিজ্য ঘাটতি নামে বলে থাকি। যে এখানে বাণিজ্য ঘাটতিটা সেই মানে বিশাল আকার নেবে না, প্রত্যেকটা দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ লেনদেন ব্যবস্থা প্রচলন থাকবে। আসলে গ্যাটের আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্য এবং শুল্ক সম্পর্কের বাধা সেগুলো দূর করা। তো এই যে আলোচনার মাধ্যমে করবে সেটা সাধারণত গ্যাটের যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলোতে আলোচনার মাধ্যমে আসলে শুল্ক এবং বাণিজ্য সম্পর্কে বাধা দূর করার বিষয়সমূহে সিদ্ধান্ত নেওয়াটা এটার একটা মূলনীতি। এছাড়া পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্য বাধা দূর করাও এই গ্যাটের মূলনীতি। এছাড়া আরও একটি বিষয় রয়েছে গ্যাটে, যে যখনই শিল্প মানে দেশীয় শিল্প সংরক্ষণের জন্য প্রত্যেকটা দেশ, বিশেষ করে উন্নত মানে অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলো তাদের শিল্প সংরক্ষণের উদ্দেশ্যে শুল্ক হার বৃদ্ধির মাধ্যমে তারা তাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে পারবে। এটিও গ্যাটের একটি মূলনীতি। আরেকটি মূলনীতি হচ্ছে যে গ্যাটে কোনো ধরনের মানে
শুল্ক এবং বাণিজ্য আলোচনা ছাড়া অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে না। অর্থাৎ বিভিন্ন দেশের পারস্পরিক যে বিরোধপূর্ণ সম্পর্ক বা বিরোধপূর্ণ ইস্যুতে কোনো ধরনের আলোচনা হবে না, শুধুমাত্র শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে যে বিরোধপূর্ণ আলোচনা রয়েছে সেগুলোই হবে, অথবা যেটা সকলের জন্য সুবিধা সেই ধরনের আলোচনাগুলোই হবে এই গ্যাটে। এটাও একটা মূলনীতি গ্যাটের। এরপরে হয়েছে যে মানে গ্যাটে স্বাক্ষরকারী দেশ সমূহ অন্য দেশের থেকে বেশি সুবিধার অধিকারী হবে। অর্থাৎ ধরো গ্যাটের স্বাক্ষরকারী একটি দেশ গ্যাটে স্বাক্ষর করেনি এমন একটি দেশকে যে সুযোগ সুবিধা দিবে তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে গ্যাটের স্বাক্ষরকারী অন্যান্য সদস্য দেশগুলো। তো এই ছিল গ্যাটের মূলনীতি। এরপরে আসি ফাংশনস অ্যান্ড পারপোজ অফ গ্যাট, অর্থাৎ গ্যাটের কার্যাবলী এবং উদ্দেশ্য সমূহ। তো প্রথমে আমরা দেখি কি কি কার্যাবলী এবং উদ্দেশ্য রয়েছে। লেখাই আছে ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য সিটিজেন অফ দ্য মেম্বার কান্ট্রিজ, অর্থাৎ মানে সদস্য দেশগুলোর যে জনগণ রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এই গ্যাটের একটি উদ্দেশ্য। এরপরে দেখো লেখা আছে কি ইনক্রিজড ইন প্রোডাকশন অফ হোল ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের যে উৎপাদন মাত্রা রয়েছে সেই উৎপাদন মাত্রাকে আরো বৃদ্ধি করা এবং পূর্ব নিয়োগের ব্যবস্থা করা। অর্থাৎ যে আমাদের যে মানে কর্মক্ষম জনগণ রয়েছে সেই কর্মক্ষম জনগণকে কাজে লাগিয়ে শ্রম সম্পদকে কাজে লাগিয়ে এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদন যা ছিল সারা বিশ্বে তার পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি করাও এই গ্যাটের একটি উদ্দেশ্য। এক্সপানশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ করা। মেক শিওর টু ইউজ দ্য ওয়ার্ল্ডস ওয়েলথ, মানে সারা বিশ্বের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে কাম্য ব্যবহার হচ্ছে কিনা সেই কাম্য ব্যবহার নিশ্চিত করাটাও কিন্তু গ্যাটের একটি উদ্দেশ্য। এরপরে রয়েছে রিয়েল ইনকাম অ্যান্ড ইফেক্টিভ ইনক্রিজ ইন ডিমান্ড, অর্থাৎ প্রকৃত আয় এবং কার্যকর চাহিদা বৃদ্ধি করা। মানে আমাদের তো যখন ইনকামটা হয় সেই ইনকামটাকে আমরা হয়তো ব্যয়যোগ্য আয় বলি, আর সেখানে যে প্রকৃত রিয়েল ইনকাম মূলত ব্যয়যোগ্য আয়ের থেকে রিয়েল ইনকামটাকে বৃদ্ধি করা এবং কার্যকর চাহিদা বৃদ্ধি করা। অর্থাৎ আমাদের যে চাহিদা আছে বা স্বাদ আছে সাধ্য নেই, তাই না, এই জাতীয় পরিস্থিতি যাতে না হয়, যেমন স্বাদ এবং সাধ্য দুটোর মাধ্যমে যাতে কার্যকর চাহিদা বৃদ্ধি পায় সেই চেষ্টাটা করাও কিন্তু গ্যাটের একটি উদ্দেশ্য ছিল। এরপরে দেখো বলা হয়েছে যে ইকোনমিক ওয়েলফেয়ার অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো ইকোনমিক ওয়েলফেয়ার অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, সারা বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন করাটাও কিন্তু এই গ্যাটের একটি উদ্দেশ্য। তবে গ্যাটের কিছু বিমূর্ত উদ্দেশ্য বা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো কি কি সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে যেটা লেখা হয়েছে যে টু সুপারসিড দ্য কারেন্ট ডুয়াল ট্যাক্স ইন ট্রেড, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে দ্বৈত করহার নীতি রয়েছে সেই দ্বৈত করহার নীতিকে রহিত করে সর্বনিম্ন শুল্ক যাতে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ধার্য করা হয় সেটা নিশ্চিত করা এই গ্যাটের একটি উদ্দেশ্য। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে কর হার বা শুল্কের যে পরিবর্তন বা শুল্ক হারের যে ভেদাভেদ রয়েছে সেই ভেদাভেদগুলো এটা কিন্তু এক দেশের সাথে আরেক দেশের তা না, দেশের ভিতরেই হয়তো দ্বৈত শুল্ক হার রয়েছে, সেই দ্বৈত শুল্ক হার নীতির পরিবর্তন করে মানে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সর্বনিম্ন শুল্ক ধার্য করাটাও কিন্তু গ্যাটের উদ্দেশ্য। এরপরে আসি, বলা হয়েছে দেখো লঞ্চিং এ লিবারালাইজড ইকোনমি বাই অ্যাবলিশিং স্পেশাল ফ্যাসিলিটিস অ্যান্ড ডিসক্রিমিনেশন, অর্থাৎ একটি উদার বাণিজ্য ব্যবস্থার উদ্ভব ঘটানো। কিসের মাধ্যমে? সমস্ত ধরনের যে ডিসক্রিমিনেশন রয়েছে, যে বিশেষ সুবিধা রয়েছে সেই সব কিছু ছাপিয়ে যাতে একটি উদার বাণিজ্য ব্যবস্থা সারা বিশ্বে প্রচলন ঘটতে পারে, প্রত্যেকটা দেশ উদার বাণিজ্য বা বাণিজ্যে উদারীকরণ নীতি গ্রহণ করে, এই প্রচেষ্টাটাও কিন্তু গ্যাটের রয়েছে এবং এটি একটি মূল উদ্দেশ্য গ্যাটের। এরপরে আসি ইউজ অনলি ট্রেড ট্যারিফস ফর ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কনজারভেশন, অর্থাৎ
প্রত্যেকটা দেশের, বিশেষ করে অনুন্নত এবং স্বল্পোন্নত দেশের যে আভ্যন্তরীণ শিল্পসমূহ রয়েছে, ডোমেস্টিক শিল্পসমূহ রয়েছে, সেই ডোমেস্টিক শিল্পসমূহকে সংরক্ষণের জন্য শুধুমাত্র বাণিজ্য শুল্কই ব্যবহার করা হবে। এক্ষেত্রে অন্য কোনো ধরনের মানে যেটা বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকারগুলো গ্রহণ করবে না। এই আশাবাদটা যাতে বাস্তবে রূপ লাভ করে সেটাও কিন্তু গ্যাটের একটি উদ্দেশ্য। এরপরে দেখো বলা হয়েছে ডিতে, attempts to resolve all the commercial problems on level, jointly discussing and considering all opinion। তো এই যে বললাম যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে, প্রত্যেকের মতামতের ভিত্তিতেই আসলে কি করা হবে, বাণিজ্যের যে বাধাগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করা হবে। এখানে কোনো এক পক্ষের, শক্তিশালী কোনো দেশের কথা অনুযায়ী সমাধান হবে তা নয়। এখানে প্রত্যেকটা দেশের যে মতামত রয়েছে তারা সেই মতামত প্রদান করবে এবং সেই মতামত অনুযায়ী তাদের সিদ্ধান্ত গ্রহণ করে মানে সবার জন্য সুবিধাজনক একটি সিদ্ধান্ত গ্রহণ করাই এই গ্যাটের উদ্দেশ্য। এখন আমরা আলোচনা করব মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে। আমি আগেই বলেছি তোমাদেরকে যে 1993 সালে উরুগুয়ে রাউন্ডে বা উরুগুয়েতে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে গ্যাটকে ফাইনালি এস্টাবলিশ করা হয় এবং গ্যাটকে আরও অধিকতরভাবে কার্যকর করার উদ্দেশ্যে, তাকে আরও সম্প্রসারিতভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে 1994 সালে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যেটা 1995 সালের 1 জানুয়ারি থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার কার্যক্রম স্টার্ট করে। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু আবার 3 স্তরে বিভক্ত, অর্থাৎ এর প্রশাসনিক কাঠামোটা 3 স্তরে বিভক্ত। প্রথমটি হচ্ছে মন্ত্রী পরিষদ। তো এই যে মন্ত্রী পরিষদ, এটি মূলত বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের লোকজনকে নিয়ে গঠিত হয় এবং এটি ওয়ার্ল্ড ট্রেড মানে অর্গানাইজেশনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, মানে এই সংস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ তারা থাকে। এর পরের যে পরিষদ সেটি হচ্ছে সাধারণ পরিষদ। এখানে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরগণ সদস্য হয়ে থাকেন এবং তারা মানে এখানে যে কাজগুলো সেগুলো তারা দেখাশোনা করেন এবং তারা বৈঠক করেন। আর লাস্ট হচ্ছে বিভিন্ন কাউন্সিল বা পরিষদ, যেমন পণ্য পরিষদ, সেবা পরিষদ, সেবা সম্পাদন পরিষদ। তো এই যে বিভিন্ন ধরনের পরিষদগুলো রয়েছে এরা আবার সাধারণ পরিষদের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করে থাকেন। তো বছরে মন্ত্রী পরিষদের সাধারণত 2 বছরে একবার তারা বৈঠকে মিলিত হন, আর সাধারণ পরিষদ, মন্ত্রী পরিষদ 2 বছরে একবার, সাধারণ পরিষদ বছরে কয়েকবারও বৈঠকে মিলিত হতে পারেন। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু পৃথিবীতে অনেক লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই কিন্তু গ্যাট রহিত হয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চালু হয়েছিল। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চালু হওয়ার মূল যে ঘটনা সেটা কিন্তু সে 1944 সালে ব্রেটন উডস থেকেই শুরু হয়েছিল, যেটা আসলে 1995 সালে এসে ফাইনালি এস্টাবলিশ হয়। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কী কী ছিল সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূলত 164 জন সদস্য রয়েছে বর্তমানে এবং এর সদর দপ্তর জেনেভাতেই। তো এই যে 164টা দেশ এখন সদস্য, তাদের কি কি বিষয়ে সার্ভ করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়গুলো আগে জেনে নিই। প্রথমেই যে বিষয়টা যে আমি বলেছিলাম যে যেহেতু এখন বর্তমান বিশ্বে জনগণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থনীতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আবার বাণিজ্যের যে সম্প্রসারণ সেটাও বৃদ্ধি পাচ্ছে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন বাণিজ্য চুক্তির মাধ্যমে মানে এই অর্থনীতিটাকে আরও সম্প্রসারণ করার কাজ করে যাচ্ছে এবং এইটাই কিন্তু প্রধান উদ্দেশ্য, যে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য ব্যবস্থাটা আরও সম্প্রসারিত করা। এটি মানে ডব্লিউটিওর একটি অন্যতম উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে সকল দেশগুলো সদস্য পদ লাভ করেছে তাদেরকে এই
বাণিজ্য বাজারে এনে বা মুক্ত বাজার অর্থনীতিতে এনে মানে তাদের আগমন ঘটানো এবং তাদের প্রতিযোগিতামূলক যে বাজার ব্যবস্থা রয়েছে সেখানে যাতে তাদের ইন্টারাকশন হয় সেটা নিশ্চিত করা, এটাও ডাব্লিউটিওর একটি উদ্দেশ্য। এছাড়া আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে আলোচনার ক্ষেত্র সৃষ্টি করা। মানে ধরো বিভিন্ন বাণিজ্যের যে হঠাৎ হঠাৎ সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরনের ক্ষেত্র, অথবা নতুনভাবে বাণিজ্যে ইনক্লুড হতে পারে এমন কোনো বিষয় সম্পর্কেও ক্ষেত্র সৃষ্টি করাটাও কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি উদ্দেশ্য। এছাড়া আরও যে উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যে শুল্ক, কোটা, তারপরে ট্যারিফ, আমরা যাই বলি না কেন, বিভিন্ন বিধিনিষেধ রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে। এই যে বিধিনিষেধগুলো, এই কোটার বৈষম্য, শুল্কের বৈষম্য, এগুলো দূর করার মাধ্যমে একটি উদার ও অবাধ বাণিজ্যিক ব্যবস্থা প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য করাটাও কিন্তু এই ডাব্লিউটিওর একটি উদ্দেশ্য। এছাড়া আরও একটি উদ্দেশ্য রয়েছে যে উন্নত দেশগুলো যাতে অনুন্নত দেশগুলোতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো স্থাপন করে, শিল্প প্রতিষ্ঠানগুলো স্থাপন করে, যাতে অনুন্নত দেশগুলোতে অধিক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং তাদের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটে। আরেকটি উদ্দেশ্য যদি বলি তাহলে সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিভিন্ন অনুন্নত দেশকে বিভিন্ন ধরনের কারিগরি সাহায্য এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করাটাও মানে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি উদ্দেশ্য। এরপরে আর একটি উদ্দেশ্যের কথা যদি বলি তাহলে বলা যায় যে বিভিন্ন ধরনের যে ডিসপিউটগুলো হয়, বাণিজ্যের বিরোধ, সেই বিরোধ মেটানোর জন্য আলোচনার ক্ষেত্র তৈরি করা এবং যথাযথ ব্যবস্থার মাধ্যমে সেই বিরোধ নিষ্পন্ন করা, এটাও এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি উদ্দেশ্য। তো এই ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উদ্দেশ্যগুলো। এবার দেখি আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজগুলো কি কি। তো এতক্ষণ আমরা যেটা লিখছিলাম সেটা ছিল উদ্দেশ্যগুলা, তাই না? এবার আসি আমরা ফাংশনস। দেখো ফাংশনস কি কি আছে। প্রথমে যেটা বলেছিলাম যে একটি মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্য একটি প্রধান কাজ। সারা বিশ্বের সকল সদস্য দেশগুলোর মধ্যে যাতে একটি অবাধ বাণিজ্য ব্যবস্থা প্রচলিত থাকে সেটা সৃষ্টি করাটা এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি কাজ। এছাড়া আরও অনেক কাজ রয়েছে, যেমন আমরা যদি বলি যে ইন্টিগ্রেটেড ডিসপিউট সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্যের যে বিরোধ রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে বা সেগুলো নিরসন করা, বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা দানকারী যে বিরোধপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে দূর করা এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটি অন্যতম কাজ। এরপরে আরেকটি কাজ যদি আমরা বলি তাহলে বলা যায় যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কর্তৃক যেসব নিয়ম এবং নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলোকে পর্যালোচনার মাধ্যমে, আমরা যদি এটাকে বলি যেমন ট্রেড রিভিউ মেকানিজমের মাধ্যমে এখানে যে সংশোধনীগুলো আনা যায় সেই সংশোধনীগুলো আনাটাও কিন্তু এই ডাব্লিউটিওর একটি কাজ। এছাড়া আরেকটি কাজ হচ্ছে যে গ্যাটের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধান নীতিমালাকে বাস্তবায়ন করা, কারণ গ্যাট থেকেই তো ডাব্লিউটিও এসেছে, তার মানে গ্যাটের যে নীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাব্লিউটিওতেও রয়েছে। তো এই নীতিমালাগুলো সঠিকভাবে বিভিন্ন সদস্য দেশ বাস্তবায়ন করছে কিনা সেটা পর্যালোচনা করা, দেখা এবং সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করা সবটাই কিন্তু এই ডাব্লিউটিওর কার্যাবলীর মধ্যে পড়ে। এছাড়া আরও যদি বলতে চাই তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন যে আলাপ আলোচনা, যে সমস্যা সমাধান করার প্রয়োজন সেগুলোর জন্য তাদের বিভিন্ন দেশের মধ্যে যে পারস্পরিক যে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি করা সেটাও কিন্তু ডাব্লিউটিও করে থাকে। এছাড়া ডাব্লিউটিও আরও একটি কাজ করে, সেটি হচ্ছে যে অনুন্নত দেশগুলোকে তাদের যে বাণিজ্য নীতিমালা রয়েছে সেই বাণিজ্য নীতিমালা প্রস্তুতের জন্য তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করে, সাথে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দান করে। এছাড়া আর যে বিষয়টি হচ্ছে যে বাণিজ্যটাকে যাতে আরও সম্প্রসারণ করা যায় এজন্য
আহ, যতভাবে সম্ভব সেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এক্ষেত্রে কাজ করে থাকে। বাণিজ্যটাকে আরো সহজ করা যায়, যাতে মানে প্রত্যেকটা দেশের সাথে যে ইন্টারন্যাশনাল ট্রেড সিস্টেম রয়েছে সেই ট্রেড সিস্টেমটাকে যাতে আরো বেশি সহজ করা যায়। এই মানে বাণিজ্যের বাধা তো দূর করার জন্য কাজ করেই, সেটাকে আরো বেশি সহজ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করে থাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অর্থাৎ সারা বিশ্বের এই যে একটা দেশের সাথে আরেকটা দেশের যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য কাজ করে থাকে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।